আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 94,000 সদস্য তিন বাহিনীর মাঠে থাকবে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনাবাহিনী, 2,500 নৌবাহিনী, 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ, যেমনটা 111 সরকারের সময় হয়েছিল। দেখেন, 111 সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি, কিন্তু তখন মনে হয় আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন একটা ঘটনা বলি। তখনকার আর্মির শাসন আর এখনকার আর্মির শাসনে বাংলাদেশের পার্থক্যটা কোথায়? তখন আমার এরকম বড় বড় চুল ছিল। যারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছেন অনেকেই তখন আমার চিনতেন। আমি চুলে ঝুটি করতাম। আর মানে 2000 কত 7-এর দিকে, যে সরি 8-9-এর দিকে 111 সরকার যখন আসলো, হ্যাঁ, তো আমি একটা চশমা ছিল MP3, একটা ওয়ালটন হুন্ডা ছিল। আমি একদিন পালপাড়া ব্রিজ থেকে হুন্ডাটা চালাইয়া চালাইয়া আসতেছি, ভাই মাঝখানে আর্মির গাড়িটা দাঁড়াইলো, মানে আমার সিগন্যাল দিল, চুল কাটার জন্য সোজা আলটিমেটাম দিল। এরপরে লাইসেন্স চেক করলো, নাই, পায়ের মধ্যে আমার ক্যাটস নাই, লুকিং গ্লাস খোলা, সামনে একটা পুকুর ছিল, বললো যে 3টা ডুব দিয়ে আসো। আমি মনে করলাম যে ভাই বহুত কাকুতি মিনতি করছি, কিন্তু 3টা ডুব আমার দেওয়াইলই। শুধুমাত্র আমি না, তখন হয়েছিল কি, বাসের ছাদে যদি কেউ যাত্রী নিত, সামনের ট্যাক্সি বা সিএনজিতে যদি অতিরিক্ত কেউ নিত, এইভাবে কিন্তু শাসন করতে। এক রিক্সাতে 3জন উঠলেও কিন্তু পিটাইতো। মানুষ এক ধরনের আর্মি বা ওই শাসন আমলটার প্রথম দিকে বাহবা দিছিল, কিন্তু আর্মিদের তৎকালীন প্রেক্ষাপটে প্রথম কিন্তু এই মহিউদ্দিন ফখরুল সরকার প্রথম দিকে মানুষের হৃদয় জয় করে ফেলছিল। অবৈধ স্থাপনা, বাজার পাটে যা আছে সব গণহারে ভাঙচুর করলো, একটা সময় ট্র্যাকলেস হয়ে গেল। এইবার আমাদের সেনাবাহিনী কিন্তু মাঠে আছে গত 15 মাস ধরে, কিন্তু কিছু কিছু এলাকায় এরকম ডর ভয় থাকলেও অনেক এলাকায় সেনাবাহিনী যে মাঠে আছে এটার ইফেক্ট আসলে পড়ে না। যদিও সেনাবাহিনী খবর পেলে সাথে সাথে যায়, কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, ঘটনা ঘটতেছে। এখন এই যখন পরিস্থিতি, তো এই যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনূস করবেন, তো তিনি কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে পারবেন? এখন প্রকাশ্যে মব টপ হয়, একটু কমে আসছে, কিন্তু আটকানো তো যাচ্ছে না, গুলি করে মাইরা ফেলতেছে মানুষ। অনেক কিছুই ঘটতেছে গত 1.5 বছরে। এগুলা কি কমছে নাকি বাড়ছে? এই সরকার আসার পরে কেন হচ্ছে? তার মানে মানুষ কন্ট্রোল না, মানুষ আইনের মধ্যে থাকা লাগে, শাসনের মধ্যে। ছাইরা দিবেন আউলাইব, আর জাতে তো বাঙালি। এখন এই আউলাইন না জাতিরে ঠিক করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে রাতের মিটিং এর পরে, আমার কাছে মনে হয় খুব বেশি কাজে দিবে না, তবে রানিং অবস্থা থেকে ব্যাটার হবে। এখন আবার ব্যাটারও হইতে পারে কখন, যে সেনাবাহিনীর প্রতি এখন কি হার্ড এন্ড রুলস করার জন্য কি কোনো রুলস আছে, যে তোমরা হার্ড পর্যায়ে থাকো মাঠে, নাকি ঢিলাঢালা পর্যায়ে? আমার মনে এখন ঢিলাঢালা পর্যায়ে আছে। হার্ড হইলে সেনাবাহিনীতে একটা পাবলিকের মুখ বের হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। তবে নির্বাচনের আগে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা, নৌ, বিমান বাহিনী, আপনারা সকালে নিউজটা দেখছেন, যেটা বৈঠক হয়েছিল গতকালকে রাতে, 94,000 সদস্য তিন বাহিনীর আপনার নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনাবাহিনী, 2,500 নৌবাহিনী, 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছুই এখানে আমরা আলোচনার মধ্যে আসছে। বাট আমার বক্তব্য হচ্ছে কি, গত 15 মাস সেনাবাহিনী যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ দেখেন যতটুকু এখনো ঠিকঠাক আছে, অনেক জায়গায় পুলিশের পাত্তা দেয় না, সেনাবাহিনীর মানে হস্তক্ষেপ লাগে। আস্তে আস্তে পুলিশও তাদের অবস্থান শক্ত করছে, অনেক দিকে তারা ক্যাপাবল হয়ে উঠতেছে। এটা সময় লাগবে, একটা রাজনৈতিক সরকার আসলে এটা আরো শক্ত হয়ে যাবে। বাট এই সিচুয়েশনে যদি 94,000 সদস্য মাঠে থাকে আর তাদের হাতে যদি একটা পাওয়ার দেওয়া হয়, আমার ধারণা একদিকে এটা আমার ধারণা মনে হয়, বাট পাওয়ারটা দিতে হবে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার তাদেরকে দিতে হবে। কারণ আপনি ভাই বন্দুক দিয়ে রাখলেন, কিন্তু ওই যে উপরের অফিসারের কথা ছাড়া গুলি করা যাবে না, তাইলে তো আবার ঝামেলা। আবার গুলি করলো এখন ঝামেলা, যদি কেউ ভোটার বাক্স নিয়ে দৌড় দিতেছে, হ্যাঁ গুলি করলে তো পায়ে করা রুলস আছে। বা এখন যদি না, প্রতিবার আপনি মেশিন দিয়ে রাখছেন, উপর থেকে পাওয়ার ছাড়া করে রাখছেন, তো লাভ হলো কি? বন্দুক দিচ্ছেন, ভিতরে ম্যাগজিন নাই। সেনাবাহিনী এদেরকে নামানোর পরে আছে অলরেডি যারাই আছে, বাট বাকিদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে। তাহলে আশা করি 94,000 সেনা সদস্য দলমত নির্বিশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ করে সম্ভব। পুলিশ তো আছেই, এর পাশাপাশি র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, আরো কিন্তু ফোর্স আছে। তবে এগুলো হচ্ছে মূল যে থাকে না, যে মূল পাওয়ার বেস ক্যাম্প যেটা, এটা হচ্ছে এটা। তো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মানুষ সোজা হয়ে যাবে, নির্বাচনও ভালো হবে।
বাট রাইট নাও যেভাবে সেনাবাহিনী ভূমিকা পালন করছে কম বেশি সন্তোষজনক, কিন্তু নির্বাচনমুখী ইস্যুতে সন্তোষজনক না। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর প্রথমে বলেছিলেন যে 2024 সালের মাঝামাঝিতে নির্বাচনটি হবে, কিন্তু লন্ডনে এসে জনাব তারেক রহমানের সাথে একটি মিটিং করলেন। সেই মিটিংয়ের পর তিনি সিদ্ধান্ত দিলেন যে এটি 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ হতে পারে এবং হবে, এমনটাই ছিল। কারণ ফেব্রুয়ারির 14 তারিখ থেকে সম্ভবত ঈদ, রোজা, সেহেতু রোজার আগেই নির্বাচনটি হওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু আপনারা শুনছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে নয়, আরও 2 মাস পিছাতে পারে, এর কারণ কি? এবং যদি এই পিছানো হয় তাহলে এটা কি ফেব্রুয়ারি থেকে আরও একটু বেশি পিছাবে নাকি আরও একটু কম পিছাবে, সেই বিষয়টিও একটি ভাবনার বিষয়। মূল বিষয়টি হচ্ছে ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা রয়েছে, জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং জাতিসংঘের যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা নির্বাচন মনিটরিং করেন, তারা সহ সবাই এক বাক্যে একটি কথা ডক্টর ইউনূসকে নোট দিয়ে বলে দিয়েছেন, যেটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ডক্টর ইউনূসের কাছে গিয়ে পৌঁছেছে। সেখানে একদম ক্লিয়ার একটি কথা যে 14 দলীয় জোটে যারা ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য যেসব দল ছিল, তাদেরকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, তাইলে সেই নির্বাচনটিকে আন্তর্জাতিক মহল একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নেবে না। আমেরিকার সেই নোটে এমনও কথা ছিল যে আওয়ামী লীগের সময়ে যেই নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ আরও অন্যান্য জোট বয়কট করেছে, সেই নির্বাচনটিকে আমরা কাজ চালানোর জন্য মেনে নিয়েছি, কিন্তু আমরা সঠিকভাবে এটাকে সঠিক গণতান্ত্রিক নির্বাচন বলিনি। তারপরেও এখন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি শেখ হাসিনার আমলে যে কোনো নির্বাচনের চাইতেও খারাপ হবে। কেননা শেখ হাসিনা কিন্তু কখনো বিএনপিকে বা জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেনি। তারা বলেছে যে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, যারা চায় তারা অংশগ্রহণ করবে, যারা চায় অংশগ্রহণ করবে না। ডেমোক্রেসিতে কারো অংশগ্রহণ করা এবং না করা দুইটাই হচ্ছে রাজনৈতিক দলের চয়েস। এখন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে সামরিক ফরমানের মতো ডক্টর ইউনূস ফরমান জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ক্রিমিনালাইজ করেছে। সাথে সাথে এই অবৈধ নির্বাচন কমিশনকে দিয়ে একটি পরিপত্র জারি করিয়েছে যে আওয়ামী লীগের যে মানে রেজিস্ট্রেশন সেটি এবং আওয়ামী লীগের যে মার্কা সেটি এই মুহূর্তে স্থগিত রয়েছে। তাহলে আপনারা বোঝেন, এই অবস্থায় আমেরিকা বলেছে যে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকতো, জাতীয় পার্টির যদি অংশগ্রহণের সুযোগ থাকতো, সেই দল যদি অংশগ্রহণ না করত, সেই ক্ষেত্রে বলা যেত যে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন, আমরা কাজ চালানোর জন্য বাংলাদেশের সাথে থাকব। কিন্তু যেহেতু এই দলগুলোকে সিস্টেমেটিক্যালি অংশগ্রহণ না করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে পরিপত্র জারির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু এটাকে আমরা গণতান্ত্রিক কোনো শক্তি হিসাবে মনে করি না এবং আমরা এই সরকারকে স্বীকৃতি দেব না। এই কথাটি আসার আরও একটি কারণ রয়েছে। সেই কারণটি অতি সাম্প্রতিক আপনারা দেখেছেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আর বলতে চাই না। সে ভিডিওটিতে আমি বিস্তারিত বলেছিলাম। ওই চুক্তিটি হওয়ার পর আমেরিকার কাছে এখন একটা অব্লিগেশন হয়ে গেছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং বাম দলীয় যেই সব জোট আওয়ামী লীগের সাথে ছিল এবং জাতীয় পার্টি, এই কটি দল যদি নির্বাচনে না থাকে, সেই ক্ষেত্রে বিএনপি এবং মৌলবাদী শক্তিরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে।
সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় সেটি একটি মৌলবাদী সরকার হবে, জঙ্গিবাদ আস্তানা বাঁধবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে। এর ফলে ভারত সহ অনেক দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করা হবে এখান থেকে, যেমনটা আফগানিস্তানে তালেবান দিয়ে করেছে, যেমনটা পাকিস্তান তেহরিকে তালেবান, তারপরে জৈশি মোহাম্মদ, লস্করে তৈয়বা, এই রকম জঙ্গি সংগঠনগুলা এই ভারতীয় সীমান্ত, কাশ্মীর এবং পাকিস্তানকে যেভাবে একটি একদম অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে, সেই রকম একটি অবস্থা তৈরি হবে বাংলাদেশে। এবং আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা শক্তি, জাপান এই রকম কোনো নির্বাচনও দেখতে চায় না, এই রকম কোনো অবৈধ গোষ্ঠী, এরকম কোনো জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানও দেখতে চায় না। বিশেষ করে ভারতের সাথে চুক্তিটি হওয়ার পর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এই রকম কোনো নির্বাচনকে, যেহেতু ভারত এটাকে মনে করে ভারতের জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য, বাংলাদেশের জন্য এটা একটা হুমকি, সেই ক্ষেত্রে আমেরিকা এটাকে আর সমর্থন দেবে না। এই খবরটি পাওয়ার পর ডক্টর ইউনূস তার কিছু কিছু পারিষদের সাথে কথা বলেছেন, বলে এরকম একটি আভাস দিয়েছেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগকে কিভাবে ম্যানেজ করা হবে, জাতীয় পার্টিকে কিভাবে ম্যানেজ করা হবে, সুতরাং মাস আরো 2টি বাড়াতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন অনুসারে 3 মাস আগে অর্থাৎ 90 দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল যদি 3 মাস আগে ঘোষণা করা না হয় তাহলে কনস্টিটিউশনাল যে ল সেটাকে ভায়োলেট করা হবে। যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়, অন্তত 12ই নভেম্বর, আজ থেকে 12 দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। যদি এই তফসিলটি ঘোষণা করতে না পারে তাহলে নির্বাচন কমিশন নিজেই কনস্টিটিউশন ব্রিচের জন্য দায়ী হবে এবং তার বিচার হবে বাংলাদেশে। তাহলে আপনারা বোঝেন নির্বাচন কমিশন কি ফাটাবাসের মধ্যে পড়ছে। তাহলে নির্বাচন কমিশনের হাতে অপশন হলো, যদি 12ই নভেম্বরের পরে কোনো তফসিল ঘোষণা করতে হয় তাহলে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে, আর সেইভাবে তারা তাদের কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি সেটা পালন করার চেষ্টা করবে। এখন আপনারা জানেন, যখন 5ই আগস্ট ঘটে 2024 সালে, তার পর বাংলাদেশের সেনাবাহিনী প্রধান একটি বক্তব্য দিয়েছিলেন, রেডিওতে টেলিভিশনে সেটি প্রচার হয়েছে। সেই বক্তৃতায় তিনি বলেছেন, আমরা ডক্টর ইউনূসের যে সরকার বা যে তত্ত্বাবধায়ক যে সরকার আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে, সেই সরকারকে 18 মাস সময় দেব। কত মাস? 18 মাস। এই 18 মাস সময়ের মধ্যে জানুয়ারির 15 তারিখ পড়ে, তার মধ্যে যদি কোনো নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর মধ্যে যে রিপার্কেশনটা হচ্ছে আপনারা জানেন, যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার শুরু করেছে। সেনাবাহিনীর ভেতরে নানান গ্রুপ, নানান দল উপদল অলরেডি কঠিন অবস্থানের মধ্যে রয়েছে, যার কারণে ডক্টর ইউনূস যদি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু পাওয়ার টেক ওভার সম্ভাবনা খুব বেশি। তাহলে দেখেন, সমস্যা কিন্তু একদিক থেকে নয়, সমস্যা 3 দিক থেকে। প্রথম সমস্যাটি হলো, ডক্টর ইউনূস ওয়াদা করেছে এই তারেক রহমানের সাথে যে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ 15 দিনের ভেতরে, তো 12 তারিখে যেহেতু রোজা, সেহেতু 15 তারিখে রোজা, সেহেতু 12 থেকে 13 তারিখ 14 তারিখের মধ্যেই নির্বাচন সমাপ্ত করতে হবে। তাই এই নির্বাচনটি করার জন্য তিনি ওয়াদাবদ্ধ। এখন অলরেডি আপনারা জানেন, ডক্টর ইউনূসের সরকারকে এই তার যে পুত্র এনসিপি, তারা বলেছে এটা মুনাফেক, মানে ডক্টর ইউনূসের সরকার এবং ডক্টর ইউনূসকে বলেছে তারা কথা দিয়ে কথা রাখে নাই, তারা মুনাফেক। এক। দ্বিতীয়ত, বিএনপির নেতারা গতকাল বলেছেন যে জুলাই সনদে আমরা যেটিতে স্বাক্ষর করেছি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, কথা ছিল, সেগুলো সেই মানে ডকুমেন্টসের মধ্যে থাকবে, কিন্তু সেটা না দিয়েই তারা এটাতে ডিক্লারেশন জারি করেছে। সুতরাং ডক্টর ইউনূসকে তারাও বলেছে মুনাফেক এবং তারাও বলেছে মিথ্যাবাদী, প্রতারক। তাহলে দেখেন, আমরা আওয়ামী লীগ আমরা না বললাম, তাদের যারা
সরকার যাদের মানে তাদেরকে যারা সরকার নিয়োগ করেছে, এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপি, এই তিনটার মধ্যে দুইটি দল অলরেডি ডক্টর ইউনূসকে একটি মুনাফেক হিসেবে ঘোষণা দিয়েছে। তাহলে বোঝেন, এই মুনাফেক ঘোষণার পর ডক্টর ইউনূস কিন্তু খুব প্রেশারের মধ্যে আছে যে আমি তো অলরেডি মুনাফেক হয়ে গেছি, যদি ফেব্রুয়ারি নির্বাচন না করতে পারি তাহলে আরো কঠিন অবস্থা। অন্যদিকে আমেরিকা এবং ব্রিটেন বলে দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার জোট ছাড়া কোনো নির্বাচন হলে সেই সরকারকে তারা রিকগনিশন দেবে না, অর্থাৎ সরকারকে স্বীকৃতি দেবে না, যেমনটা তালেবান সরকারকে দেওয়া হয় নাই। এমতো অবস্থায় ডক্টর ইউনূসের উভয় সংকট। এখন এই সংকটের সমাধানের জন্য ডক্টর ইউনূসকে শেখ হাসিনার মুখাপেক্ষী হতে হবে, আওয়ামী লীগের মুখাপেক্ষী হতে হবে, জাতীয় পার্টির মুখাপেক্ষী হতে হবে, ভারতের মুখাপেক্ষী হতে হবে, জনতার মুখাপেক্ষী হতে হবে। কারণ আজকের দিনে একটি নির্বাচন করতে গেলে সরকারের যে স্টাবিলিটি দরকার, সরকারের যে ফোর্স দরকার, সরকারের যে ক্যাপাবিলিটি দরকার, সেই ক্যাপাবিলিটি সরকারের নেই। কেননা আওয়ামী লীগ যদি অসহযোগিতা করে, জাতীয় পার্টি যদি অসহযোগিতা করে, আওয়ামী লীগের জোট সঙ্গীরা যদি অসহযোগিতা করে, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে সেই নির্বাচনটি কখনো সুষ্ঠুভাবে বাংলাদেশে করা সম্ভব নয়। আর যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয়, মানুষের মধ্যে যদি ক্রেডিবিলিটি যদি তৈরি করতে না পারে, কোনো সরকার এসে বাংলাদেশে 6 মাসও থাকতে পারবে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 9,000 তরুণ ছাত্র যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান করেছে অ্যাপ্লিকেশন করার জন্য। গতকাল বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, বিবিসি বাংলার নিউজে পোর্টালে গেলে এখনো পাবেন। সেখানে তারা যে নিউজটি করেছে সেখানে বলেছে বাংলাদেশ কার সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, আমাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। আমাদের সাথে যুদ্ধ করার মতো দুইটি দেশ রয়েছে, একটি মিয়ানমার আর একটি ইন্ডিয়া, ভারত। তাহলে আপনি দেখেন এই যে মহাভারত, এই মহাভারতের বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করতে হবে? বাংলাদেশ এমন কি দেবে না ভারতকে? ভারত চাইলে, আমি জানি না বাংলাদেশের এমন কি রত্ন আছে, কিন্তু বাংলাদেশের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ভারত যদি চায় 5 ঘন্টারও কম সময়ে সেটা কিন্তু ভারত দখল করতে পারে। অথচ ভারত কিন্তু কোনো কালেই সেটি চায়নি, এখনো চায় না। কেননা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে কত সুযোগে বাংলাদেশে এসছে, ভারত কিন্তু সেটা চায়নি। তার মানেটা দাঁড়াচ্ছে সজীব ভুঁইয়া বুঝতে পেরেছেন বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনটি ক্রেডিবল হবে না, সেই নির্বাচনের সরকার 6 মাসও টিকতে পারবে না, যার কারণে এবং আন্তর্জাতিক কোনো স্বীকৃতিও আসবে না, যার কারণে তিনি জঙ্গি প্রশিক্ষণ রাষ্ট্রের টাকায় দেওয়ার জন্য এই 9,000 ছাত্রকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছেন। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি চান, যারা যারা এই প্রশিক্ষণ নেবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই প্রশিক্ষিত জঙ্গিদেরকে আফগানিস্তানের মতো কোনো রাষ্ট্রে যুদ্ধ হলে সেখানে পাঠানো হবে। সরি, আপনারা জানেন পাকিস্তানে একটি যুদ্ধ চলছে, তেহরিকে তালেবান। এই তালেবানরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে আরেকটি তালেবান স্টেট তৈরি করার জন্য। আসুন আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি এই মৌলবাদী, এই জামাত শিবিরের এজেন্ট এবং এই জঙ্গিদের কথায় আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যুদ্ধে যাওয়ার ট্রেনিং দিতে দেব না। এবং বিবিসির খবরটি দেখলে দেখবেন তির্যকভাবে বলেছেন যে বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজিক্যালি কার সাথে যুদ্ধ করতে চাচ্ছে। সেই জন্য বলছি যে নানান হিসাব কিতাবে দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কখন হবে সেটি আমরা দেখব। এক, দ্বিতীয়ত আরেকটি ইস্যু যে একটি গণভোট চাচ্ছে। এই গণভোট বিষয়ে আপনারা যদি দেখেন
আজকে যদি গণভোট দেন তাহলে তো আওয়ামী লীগকে আর মার্কা দেওয়া লাগছে না। আওয়ামী লীগ এবং বিএনপির লোকেরা যদি গণভোটে না বলে তাহলে এই জামাত এবং এনসিপির কি হবে, ডক্টর ইউনূসের কি হবে, সেই কথাটি মাথায় রেখে আমরাও কিন্তু গণভোটের দিকে পদার্পণ করব। কারণ এই গণভোট মানেই হচ্ছে একটি না ভোট, আর এই না ভোটটি বিএনপি এবং আওয়ামী লীগের 70% লোক যদি দেয় তো জামাত আর এনসিপি বানের জলে ভেসে যাবে। আসুন, বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ইনক্লুড করেই যেই কোনো নির্বাচন চিন্তা করতে হবে, এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন সবাই প্রস্তুত হন, ডাক আসবে, আপনারাও নির্বাচন করবেন, আপনারাও নৌকা মার্কা দেখবেন, এবং এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। কেননা এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তৈরি হয়েছে এবং উন্নত হয়েছে। পরিবর্তন আসছে। গত 15 মাস যাবৎ আমরা একটি অপরিবর্তিত সরকার, একটি অনির্বাচিত সরকারের অধীনে শাসিত হচ্ছি, শোষিত হচ্ছি। বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। অনেকে ভাবছেন, সাধারণ মানুষও বলাবলি করছেন যে কোনো পরিবর্তন হয় না কেন। আমি অসংখ্য কন্টেন্টে বলেছি যে আমরা সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়ে গেছি। সাম্রাজ্যবাদীদের সিগন্যাল ছাড়া এখানে খুব সহসা পরিবর্তন হবে না। আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এখানে পরিবর্তন করতে পারবে না, আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পরিবর্তন করতে পারবে না, যদি না সাম্রাজ্যবাদীদের সিগন্যাল না আসে। কিন্তু সাম্প্রতিক নানা রকম ঘটনা প্রবাহে মনে হচ্ছে যেন পরিবর্তনের একটা হাওয়া লাগছে, হাওয়া উঠছে, বাতাসের শনশন শব্দ শোনা যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কুয়ালালামপুরে একটি 10 বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিরক্ষার মধ্যে ভারতের প্রতিরক্ষা যুক্ত আছে। ভারতের জন্য কোনো ভূমি যদি প্রতিরক্ষার জন্য থ্রেট হয়, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা চীন হতে পারে, সেটা নেপাল হতে পারে, সেটা ভুটান হতে পারে, ভারত সীমান্তবর্তী যে কোনো দেশ যদি ভারতের জন্য নিরাপত্তার থ্রেট হয়, সেই প্রতিরক্ষাও সুনিশ্চিত করেই ভারত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এবং একই সাথে গত শুক্রবারে আরেকটি ঘটনা ঘটেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড শুক্রবার মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বলেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার শাসন পরিবর্তন বা জাতি গঠনের পূর্ব কৌশল শেষ হয়ে গেছে। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন যে বাইডেন প্রশাসনের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের এই ধারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে এটিকে শেষ করে দেওয়া হয়েছে। বাহরাইনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ কর্তৃক আয়োজিত বার্ষিক নিরাপত্তা শীর্ষ সম্মেলন মানামা সংলাপের আগে তুলসী গ্যাবার্ডের মন্তব্য, এই বছরের শুরুতে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের দেওয়া মন্তব্যের উপর জোর দেওয়া হয়। তুলসী গ্যাবার্ড আরো বলেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ, অসংখ্য মানুষের মৃত্যু, বিনিময়ে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বৃদ্ধি এবং আইসিসির মতো ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এবং অনেক ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি, সেই বিদেশ নীতির যুগ শেষ হয়ে গেছে। এই দুটো ঘটনাকে কি আমরা সাম্রাজ্যবাদীদের কর্তৃক একটা বিশেষ সিগন্যাল হিসেবে দেখতে পারি কিনা? ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য এবং আরো কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে সরে গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের নাম ভাঙ্গিয়ে কিছু কর্মকাণ্ড এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, বিশেষ করে পাক উপস্থিতি, পাক পরিকল্পনা, পাক হস্তক্ষেপ আমাদের অন্ততপক্ষে বাংলাদেশে জারি আছে। সেগুলোর বিরুদ্ধে ভারতও কিন্তু অ্যালার্ট এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেবারও প্রস্তুতি রাখছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত। এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটাম জারি করেছে এবং
এটি বলা যায় যে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আগামী 6 নভেম্বর থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী। নোটাম জারির কারণে ওই সময় অন্য কোনো যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমান ভারতীয় আকাশের ওই পথ দিয়ে উঠতে পারবে না। বিশেষজ্ঞদের মতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং একই সাথে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্ট যে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের পথ বন্ধ করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আর্ট ওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দেন। তাতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে ম্যাপ আঁকা হয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বাংলাদেশ নেতৃত্বের সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খানিক আগে বললাম যে মার্কিন সাম্রাজ্যবাদ তারা গুটিয়ে চলে যাবার পথে, কিন্তু শেষ পর্যন্ত তারা চলে গেলেও তাদের নাম ভাঙিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেই কাজটি পাকিস্তান শেষ পর্যন্ত এখানে করবার চেষ্টা করবে এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সেই প্রচেষ্টা থেকে পাকিস্তানের কর্মকাণ্ডকে দমন করতে ভারত নানা পদক্ষেপ নানা প্রস্তুতি নিয়ে রেডি আছে। এই যে নোটাম জারি করলো, এটিও ভারতের পূর্ব সীমান্তের ইতিহাসে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আকাশপথে নিরাপত্তা ও মহারানার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। আমরা কদিন আগে শুনেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেছিলেন। 3 বাহিনী প্রধান ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন সশস্ত্র বাহিনীর, এবং বিমান চলাচল যে মন্ত্রী এভিয়েশন মিনিস্টার সেই মিনিস্টারও ছিলেন সেই বৈঠকে। সেটারই কি ফল আজকে নোটাম জারি করা? এই যে নোটাম জারি করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি উত্তর পূর্বাঞ্চলের চীন, মায়ানমার এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় প্রযোজ্য। ভারতীয় বিমান সেনার এই মহড়ার প্রধান উদ্দেশ্য হতে পারে সামরিক প্রস্তুতি যাচাই এবং আকাশ সীমার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোর করা। এই মহড়ার কারণে ভারতের বিমান বাহিনী আকাশপথে সামরিক ফ্লাইট পরিচালনা করতে পারে। যদিও এই মহড়ার নির্দিষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে এটি ভারতের সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে লেজ গুটিয়ে চলে যাবার সময় হয়ে গেছে। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি অস্থির। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি দেখেন যে বর্তমান ইউনূস সরকারের বিরোধী সবার, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে একদম বিরোধিতায় নেমে গেছে। আরেকদিকে বাংলাদেশে সাম্রাজ্যবাদের কারণে নানা রকম নড়াচড়া। আপনারা খেয়াল করলেন যে গতকাল 3 বাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এটি কি শুধুই সাক্ষাৎ, এবং সেটি হঠাৎ করে আকস্মিক সাক্ষাৎ, এবং এই সাক্ষাতে যেসব ব্যাখ্যা করা হচ্ছে সরকারের তরফ থেকে সেই ব্যাখ্যাগুলো আসলে সঠিক নয়। অন্যদিকে আগামী 4 তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ফুলকোট সভা ডেকেছেন। ফুলকোট সভা এটি হতে পারে বিচার বিভাগের সর্বোচ্চ আদালতে ফুলকোট সভা হতে পারে। প্রধান বিচারপতি দায়িত্ব নেবার পরে একবার ডেকেছিলেন, আবার দ্বিতীয়বার ডাকলেন। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এই মুহূর্তে জোরালোভাবে আছে উচ্চ আদালতে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা 111 টাইপের সরকার বা সেই রকম কিছু একটা আসে কিনা। কারণ বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এটা সারা বিশ্বের দাবি, সবার দাবি। মার্কিন সাম্রাজ্যবাদও এখন দাবি করছে আসলে যে সবার অংশগ্রহণে নির্বাচন, এবং সবার অংশগ্রহণ নির্বাচন বলতে এখানে অন্য সবাই তো আছে।
আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। সেই আওয়ামী লীগও যাতে নির্বাচন করতে পারে সেই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করারই কিন্তু সার্বিক অবস্থা দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে যাই করুন না কেন কিচ্ছু হবে না যদি আপনি আন্তর্জাতিক সিগন্যাল না পান। আন্তর্জাতিক সিগন্যালগুলো ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রতিরক্ষা চুক্তি, তুলসী গ্যাবার্ডের রেজিম চেঞ্জ সংক্রান্ত বক্তব্য এবং ভারতের নোটাম সামরিক মহড়া, আকাশপথে সামরিক মহড়া জারি, এগুলো এক একটা থ্রেড বললেও যদি বলেন তাহলেও ভুল হবে না, থ্রেডও বলতে পারেন। এটা এক প্রকার সিগন্যাল দেওয়া এসব। তো কাজে বাংলাদেশের পরিবর্তন আসছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তনের আলামত গুলা সুস্পষ্ট। ইউনূস সরকারের চেঞ্জ আসছে খুব শীঘ্রই, হয়তো এই নভেম্বরেই সেটি হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় যে কি হচ্ছে। আমরা এগুলো বলি কিন্তু অনেকে এগুলো শুনতে শুনতে ভাই এখানে অনেক হিসাব আছে। এখনো বলছি যে নভেম্বরে পরিবর্তন হবে, কিন্তু কোথাকার নাট বল্টু কোথায় গিয়ে লাগিয়ে দেয় হঠাৎ করে কেউ বলতে পারে না, পরিবর্তন নাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছু পরিবর্তন আলামত সুস্পষ্ট। অনেক সময় আলামত দেখে বুঝে নিতে হয়, আকাশে মেঘ দেখলে, আকাশের অবস্থা দেখলে বুঝে নিতে হয় যে আজকে বৃষ্টি হবে নাকি রৌদ্রোজ্জ্বল দিন হবে। এই মুহূর্তে যে অবস্থাটি দাঁড়িয়েছে সার্বিকভাবে বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি, তাতে পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসছে।